আমি মনে হয় একটা গাভী লালন পালন করেও সে ডেলি 1000 টাকা বের করে আনতে পারবে, শুধু একটা থেকে? একটাতেই। কেন পারবে? সেটা হলো যে একটা গাভী যে ভালো মানের গাভী হয়, তার 20 লিটার দুধ দিবে, 20 লিটার দুধ 10 লিটার দুধ গাভী খাবে এবং তার লালন পালন পরিচর্যা খরচ হবে 10 লিটার তার থাকবে। 10 লিটার দুধ যদি আমি নর্মালি 60 টাকাও বিক্রি করি, 600 টাকা, 600 টাকা মানে দৈনিক ইনকাম। দৈনিক ইনকাম, এটা সে নিজে পাইলো। এবং বছর শেষে যে বাচ্চাটা আসলে সে বাচ্চাটা সে সর্বনিম্ন 70 থেকে 80,000 টাকা বিক্রি, এটা বোনাস। এটা তখন প্রতি বছরই 70-80,000 টাকা সারপ্লাস থাকতেছে, তার প্লাস থাকতেছে। সে কেন আসবে না? আমি বেকারদেরকে অবশ্যই আহ্বান জানাবো, তারা যেন, শিক্ষিত বেকারদেরকে বলবো। আমি আরো একটা কথা বলবো, আপনার চ্যানেলের মাধ্যমে আপনাদের দর্শকরা দেখতেছে, সবার উদ্দেশ্যে আমি বলবো যে আসলে আমাদের এই সেক্টরে শিক্ষিতর অনেক অভাব। আমরা মনে করি গরুর খামারি মানে গোয়ালা, গরুর খামারি মানে রাখাল। সৌজন্যে আকিজ ফিট। কৃষি ও কৃষকদের নিয়ে এটি নিউজের সাপ্তাহিক আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানের আরো একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার পেছনের যে চিত্র, এটি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটি গরুর খামারে দাঁড়িয়ে আছি। খামারটি ব্যতিক্রম এজন্য যে একজন যুবক তার মায়ের স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে এত বড় একটি খামার গড়েছেন। এই খামার গড়েই তিনি থেমে থাকেননি, এই খামারকে আরও বড় করেছেন, আরও বড় করার স্বপ্ন দেখছেন। তার মাধ্যমে এই প্রত্যন্ত এলাকায় দুধের চাহিদা পূরণ হচ্ছে এই গ্রামের। কিভাবে এই স্বপ্ন শুরু হলো এবং কিভাবে একজন খামারি হয়ে উঠবেন তার মতো, সেটি নিয়ে আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। পঞ্চগড় সদর উপজেলার এক শান্ত নিরিবিলি গ্রাম পশ্চিম মিঠাপুকুর। এই গ্রামের আনান ডেইরি ফার্মটি এলাকার মানুষের কাছে শুধু একটি খামার নয়, বরং খাঁটি দুধের নির্ভরতার নাম। খামারটির প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন মায়ের পছন্দের খাবার দুধের জন্য মাত্র 10 বছর আগে তিনি সংগ্রহ করেন একটি গাভী। সেই একটি গাভী বদলে দেয় তার জীবন। পরিশ্রম, ধৈর্য আর দায়িত্ববোধের সঙ্গে চলতে চলতে আলমগীরের খামারটি এখন রূপ নিয়েছে বিশাল এক ডেইরি ফার্মে। খামারে বর্তমানে 100-এরও বেশি গাভী রয়েছে। প্রতিদিন উৎপাদন হয় শত শত লিটার খাঁটি ও নিরাপদ দুধ। এই দুধ পৌঁছে যায় বিভিন্ন প্রতিষ্ঠানে। তবে আলমগীর সবচেয়ে বেশি গুরুত্ব দেন নিজ গ্রামের মানুষের কাছে দুধ বিক্রি। পশ্চিম মিঠাপুকুর গ্রামের মানুষ প্রতিদিনই দুধ কিনতে ভিড় করেন আলমগীরের খামারে, আর তার দুধ বিক্রির টাকায় জীবন চলে বহু পরিবারের। তবে আলমগীরের স্বপ্ন এখানেই থেমে নেই। তিনি চান তার খামারটি হোক আরো বড়, আরো আধুনিক। দুধ উৎপাদন থেকে শুরু করে দই, ঘি, মাখন, পনির সবকিছু তৈরি হবে তার নিজ খামারে। নিজের হাতের গড়া এই সাফল্য লুকিয়ে রাখতে চান না আলমগীর, পরামর্শ দেন সবাইকেই। কারণ আলমগীর বিশ্বাস করেন সমাজে একজন তরুণ সফল হলে পরিবর্তন আসে পুরো সমাজে। দর্শক, পঞ্চগড় সদরের একটি প্রত্যন্ত গ্রামে আনান ডেইরি ফার্ম। এই ফার্মটি একটু ব্যতিক্রম এজন্য এখানকার যে উদ্যোক্তা তিনি আসলে একটা মায়া থেকে এই ফার্মটি গড়ে তুলেছেন এবং তার এই গরুগুলো বেশ মায়া নিয়ে এখানে বড় হচ্ছে এবং আশেপাশের মানুষের দুধের চাহিদা পূরণ করছে এই ফার্মটি। সেই ফার্মের স্বত্বাধিকারী মোহাম্মদ আলমগীর হোসেন তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা তার সঙ্গে একটু কথা বলি, ফার্ম কীভাবে তৈরি হলো এবং এই ফার্ম নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি। আলমগীর ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই, এই যে আপনার এখানে আসলাম, মানে আমার প্রথম যেটা ভালো লাগলো সেটা হচ্ছে যে একটা মায়ায় ঘেরা ফার্ম। খামার তো অনেক হয়, মানে খামার অনেক হয়, খামার আপনি চাইলে অনেক বড় করতে পারেন, কিন্তু সবার মায়ায় মহাব্বতে আপনার খামারটা গড়ে উঠছে এবং শুরুটাও নাকি আপনার মায়া দিয়েই। কিভাবে শুরুটা হলো আপনার? এটা আমার শুরু আসলে খাঁটি দুধ এবং ফ্রেশ দুধ পাওয়ার জন্য। আমি অনেক জায়গায় দৌড়াইতাম যে কোথায় গেলে আমার মার দুধ প্রিয় ছিল, দুধ কলা খাওয়ার একটা ইয়ে ছিল, টেন্ডেন্সি ছিল। আমরা পারিবারিকভাবে এইভাবেই গড়ে উঠছি। তো ওই থিং থেকেই আমি একটা বিদেশি গাভী নিয়ে আসি পাবনা থেকে, পাবনা শরীর থেকে। সেই গাভীটা আমাকে ওরা যেটা বলছিল যে দুধ পাবেন আপনি 15, 16 বা 18, 20 দুধ পাবেন, কিন্তু দুধটা আমি ওই গাভীটা আমি লালন পালন খুব মায়া ঘিরে ভালোবাসা দিয়ে আমি গাভীটাকে লালন পালন করি। আমার মাও খুব আদর করতো গাভীটাকে। সেই গাভীর আমি দুধ পাই 56 লিটার। তো ওইখান থেকে আমি উদ্বুদ্ধ হই যে গাভী পালন করেও শুধু যে আমি আমার
পরিবারের চাহিদা পূরণ তা না, আমি পুষ্টির চাহিদা পূরণ করতে পারতেছি, আমি আশপাশের লোকের পুষ্টির চাহিদা পূরণ করতে পারতেছি। এবং এখানে আমি যেটা দেখলাম, অনুভব করলাম যে এটা আমি ব্যবসায়িক হালাল রোজগারের একটা ব্যবস্থা করতে পারি। সেক্ষেত্রে আমি আস্তে 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 প্রজনন শুরু হলো, আমি 2-1টা গাভী কেনা শুরু করলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমার 100-র উপরে গাভী হয়ে গেছে। 100-র উপরে গাভী, 100-র উপরে। মানে এই 10 বছর। এই 10 বছর। আচ্ছা, আপনার প্রথম গাভীটা নিয়ে একটা গল্প শুনছিলাম যে এই গাভীটা নাকি পরে মানে এখান থেকে শুরু এবং ওই গাভীটার থেকে অনেক টাকা আপনার প্রথমেই আসছে, প্রথমে প্রফিট। হ্যাঁ, সুন্দর একটা কথা বলছেন আপনি যে ওই গাভীটা, ওই যে বললাম যে আমি আনলাম 18 লিটার দুধের গাভী, যখন আমার এখানে প্রোডাকশন 56 লিটার পর্যন্ত দুধ পাইলাম, এটা পাওয়ার পরে আমাদের পঞ্চগড়ের ডিসি মহোদয়ের চোখে পড়ে আর কি আমার গাভীটা। তো ওনার পড়ার পরে উনি বললো, গাভীটা দেখে বললো যে একটা গাভী এতটা দুধ দিতে পারে, এটা কি করে সম্ভব, ইম্পসিবল, এই গাভীটা আমাকে দিতে হবে। তো ওনার এক বন্ধুকে এই গাভীটা উনি নিয়ে দেয়। সেই গাভীটা আমার কেনা ছিল 2,80,000, আমি বিক্রি করছিলাম 8,50,000 টাকা দিয়ে, মানে প্রায় 4 গুণ দামে। 4 গুণ দামে। একজন উদ্যোক্তা যে মনে করেন শুরু করে, এবং শুরুতেই তো এতগুলো, এই যে আপনার 100-150 হয়ে গেছে, এত তো শুরুতে সম্ভব না। শুরুটা কিভাবে করতে পারে একদম? এটা শুরুটা আসলে প্রথমে যদি কেউ মনে করে যে আমি একবারে গাভী কিনবো না, একটা গাভী কিনলে 2 লাখ বা 3 লাখ টাকা থেকে আমি পারলো না, তাকে আমি পরামর্শ দিব তোমার গাভী কেনার প্রয়োজন নেই, তুমি একটা বকনা কিনো। আপনি যেটা বলেন মানে বকনা বাছুর, একটা বকনা বাছুর দেখা গেছে যে গাভীটা আমার 30 লিটার 40, আর একটা বাচ্চা আমি 60,000-70,000 টাকা বিক্রি করি যখন 5 মাস 6 মাস হয়। তো ওইটা কিনে সে একটু কষ্ট করে লালন পালন করলো, দেখা গেছে যে একটা বাচ্চা 14 মাস 15 মাসে হিট আসে, 22 মাস থেকে 24 মাসের মধ্যে সে মা হয়ে যায়। যখনই মা হয়ে গেল তখন সে রিটার্ন দেওয়া শুরু করে, তখন ওর পিছনে আপনি ইনভেস্ট নাই, তখন ও নিজেই নিজেরটা, ও নিজেরটা খাচ্ছে, আপনাকে দিচ্ছে। 30 লিটার দুধ হলে সর্বোচ্চ 10 লিটার দুধ আর পিছনে খরচ হবে, বাকি 20 লিটারের দুধের টাকা আপনি নিজের খরচ, আপনার পকেট খরচ, এবং বছর শেষে যে বাচ্চাটা পাবেন সেটা আপনি বোনাস হিসাবে থাকে। ওই বাচ্চাটা আবার দেখবেন যে বছর শেষে 1 লাখ বা 1,20,000 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা, আপনার এখানে যে গরুগুলো আছে কি জাতের গরু এগুলো? এবং এগুলো সব ফ্রিজিয়াম আর জার্সি। ফ্রিজিয়ান এবং জার্সি। অস্ট্রেলিয়া। আচ্ছা, ফলাফল কোনটা ভালো? হলস্টিন ফ্রিজিয়ান তো অনেকদিন যাবত আমাদের দেশে পরীক্ষিত, জার্সিটা কেমন? জার্সিটার যেটা এক্সট্রা একটা বেনিফিট আছে সেটা হলো জার্সি গরুটার সাইজে ছোট হয়, খায় কম, দুধ দেয় বেশি এবং ওর দুধে ফ্যাট বেশি, ইভেন এই গরুটার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। জার্সিটা আমাদের দেশি গরুর মতো অনেকটাই, দেশি গরুর মতো অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা ফ্রিজিয়ামের চেয়ে বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা। আচ্ছা, আর হলস্টিন ফ্রিজিয়ানের ক্ষেত্রে ওইটা আর আবার মাংস একটু বেশি ধরে, গাভীটা বড় হয়, কিন্তু ওইটা আবার রোগ প্রতিরোধ ক্ষমতা কম। আচ্ছা, যারা খামার করেছে তারা একটা কথা বলে যে খামারের সবচেয়ে বড় ডাক্তার বা সবচেয়ে বড় চিকিৎসক নাকি খামারি নিজেই। সেটা বলবো যে আমি যেমন, আমার এখানে কোনো ডাক্তার নাই, আমি চিকিৎসার দিকটা আমি নিজেই দেখি। সেটা আসলে আমি প্রতিটা গাভীর খবর জানি, তার জন্মলগ্ন থেকে তার কখন কি সমস্যা হয়েছে কি হয়নি, আমি নিয়মিত ভ্যাকসিনেশনটা করি, এবং যখন যে সমস্যাটা হয় সেটার আমি অনেক সময় যেটা আমি বুঝি না, হয়তো বড় বড় ডাক্তার আছে, আমাদের প্রাণী সম্পদের অনেক সার্জনগুলো আছে, ভিএস আছে, এদের সাথে পরামর্শ করি গাভীটা এই অবস্থা, এখন কি করা যায়। এইটা কতদিন বয়স হতে পারে এই গাভীটার? এই গাভীটার 2য় বাচ্চা আমি পাইছি, 3য় বাচ্চার পেটে আছে, এখন এই কনসেপ্ট করছে গাভী। আচ্ছা, পেটে একটা বাচ্চা আছে। পেটে বাচ্চা আছে? হ্যাঁ, প্রতি বছর একটা বাচ্চা দেয়। প্রতি বছর কতটুকু দুধ দিতে পারে এইভাবে গাভী? এই গাভীটা আমি 25 লিটার পর্যন্ত দুধ পাই। আমাদের দেশে একটা বেকারত্বের সমস্যা আছে, এবং মানে আপনি বলছেন গরু থাকা মানে আপনার কাছে নগদ টাকা থাকে। হ্যাঁ, এইটা আমি যদি বলি, এইভাবে বলি যে আমি কেন খামার করব, কেন এটাতে আমি আরো 10 জন বেকার যুবককে আমি উদ্বুদ্ধ হতে বলবো যে কেন তারা খামারি হবে, কেন তারা গাভী পালন করবে। 1 নাম্বার যেটা আমার কাছে পজিটিভ সাইড, আমার মূলধন আমার হাতে আছে, আমি দিন শেষে খামারে ঢুকলে গাভীগুলো দেখলে আমার আত্মার শান্তি হয়, আমার এই 3 কোটি বা 5 কোটি টাকার গাভী আমার খামারে আছে। দ্বিতীয়ত যেটা আমি বলবো যে এখান থেকে সৎভাবে হালালভাবে আমি উপার্জন করতে, আমার মনের ভিতরে কোনো কাজ করে না, মানে হেজিটেশন কাজ করে, আমি একবারে হালাল উপার্জন করতেছি। আর পুষ্টির কথা তো আছে। হ্যাঁ, পুষ্টির চাহিদা তো আমি দেশে পূরণ করতেইছি। সব মিলে আমি বলবো যে বেকার যুবকদেরকে আমি আহ্বান জানাবো যে তোমরা 2টা কারণে এখানে আসবা। 1 নাম্বার হলো এটা কিন্তু নির্দিষ্ট ইনকাম না, এটা ইনকাম দিন দিন বাড়বে। আপনার এখানে মানে গরু হচ্ছে, গরু থেকে বাছুর হচ্ছে, গোবর হচ্ছে, এভরিথিং হচ্ছে, এই জিনিসগুলো আপনাকে মানে ইনকামটাকে আরো প্লাস করছে কিনা? শুধু দুধ তো আপনার মূল ইনকাম না, এটা আরো প্লাস করার অনেক সুযোগ আছে। যেমন আমি যে পরিকল্পনা হাতে নিয়েছি সেটা হলো আমি দুধটা আমি বাইরেও ভাবে বিক্রি করব না, আমার এই দুধটা দিয়ে আমি দই, মিষ্টি এগুলো আমি তৈরি করব, ঘি অলরেডি এটা আমার যথেষ্ট আমার প্রস্তুতি নেওয়া হয়ে গেছে যে এটা করলে আমি 1 কেজি দুধ এখন আমি বিক্রি করতেছি এখান থেকে সরাসরি 70 টাকা বা 60 টাকা লিটার, এই দুধ 1 কেজি দুধ আমি বিক্রি করতে পারবো 200 টাকা লিটার পর্যন্ত বিক্রি করতে পারবো। প্রাণী সম্পদ অধিদপ্তরের সহযোগিতাগুলো পাচ্ছেন আপনি? প্রাণী সম্পদ অধিদপ্তরের সহযোগিতা পাই না এটা বলবো না, কিন্তু আসলে পর্যাপ্ত না।
আমি মনে করি এদের সুযোগ সুবিধা আরও পর্যাপ্ত বাড়ানো উচিত। আমাদের আসলে ওষুধ, ভ্যাকসিন, কৃমিনাশক এগুলোর ব্যাপার আছে, এগুলো আমরা পর্যাপ্তভাবে পাইনি। আচ্ছা, আমরা আপনার বাকি লাভ বা ভবিষ্যৎ নিয়ে কথা বলবো, দর্শকদের কাছে একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আমরা কথা বলছি আলমগীর হোসেন, যিনি পঞ্চগড়ে প্রত্যন্ত গ্রামে একটি ডেয়ারি ফার্ম গড়ে তুলেছেন এবং তার মাধ্যমে আশেপাশের মানুষকে তিনি দুগ্ধ সেবা দিয়ে যাচ্ছেন। তার আরও বড় পরিকল্পনা আছে, সেগুলোর খবর শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে আকিজ ফিট। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমরা কথা বলছি পঞ্চগড়ের খামারি আলমগীর হোসেনের সঙ্গে। ডেয়ারি ফার্ম দিয়ে প্রত্যন্ত গ্রামে তিনি ব্যাপক সাড়া ফেলেছেন এলাকার মধ্যে। আলমগীর ভাই, বিরতির পর আরেকবার আসলাম, এবার একটু অন্য বিষয় নিয়ে কথা বলি। যে আপনার এখানে গরু যদি 90+ হয়, তার মানে বাছুরও আসলে অনেক। এখানে একটা বাছুরের ম্যানেজমেন্ট আপনি কীভাবে করেন? কেন শিশু যে আসে তার তো সুন্দর করে ম্যানেজ করতে হয়, সেটা আপনারা কীভাবে করেন? বাছুর আলাদা করে রাখি এবং বাছুরে যেটা ম্যানেজমেন্ট করি, বাছুরে আমরা নির্দিষ্ট পরিমাণ দুধ খাইতে হয়। আসলে তার মায়ের থেকে সে কতটুকু দুধ পাইলো কি পাইলো না, এটা কিন্তু আমরা বলতে পারবো না। এই জন্য কী করি, যে একটা গাভীর আমাদের বাছুরের ওজনের উপর নির্ভর করে, তার যদি ওজন 30 কেজি হয়, তার ডেইলি 3 লিটার দুধ লাগবে। ঠিক তার মায়ের দুধটা দহন করে ওটা আমরা আলাদা ফিটারে মেপে তারপরে তাকে মানে ওকে মেপে খাইতে দিই। কিন্তু মায়ের কাছে আসতে হয় না ওদের, এরকম লাগে না? কিছু কিছু গাভী আছে যে বাচ্চাকে খুঁজে, তো ওই বাচ্চাগুলো একটু মায়ের সামনে নিয়ে আসি। বকনা বাছুরগুলো 6 মাস থেকে 1 বছর পরে আমরা সেল করি। এর বাছুরগুলো হয়তো অনেক সময় ওটা ফ্যাটেনিংয়ে যায়, যদি মনে এটা অনেক ভালো হচ্ছে। আর বাছুরগুলোকে যখন মনে করি যে এটা অনেক ভালো জাত আছে, তার মায়ের জাত ভালো, তার দাদির জাত ভালো, দুধ 40 লিটার 50, ওইটাকে আমি আবার প্রজনন করার জন্য রেখে দিই খামারে। আচ্ছা, এই যে মানে আপনার খামারে আরেকটা জিনিস শুনলাম যে আপনি আর্টিফিশিয়াল ইনসেমিনেশনটা করেন না। না, আমি সরাসরি করেন, মানে এই দুটা কেন? মানে আর্টিফিশিয়াল করলে ভালো মন্দ কোনটা? দুইটা জিনিস ভালো মন্দ দিক আছে। আচ্ছা, আর্টিফিশিয়াল যেটা হয় আমরা হিমায়িত বীজ বলি এটাকে। এই হিমায়িত বীজটা আসলে কতটা অ্যাক্টিভ আছে এটা কিন্তু আমরা জানি না। অনেক সময় দেখা গেছে যে ওই অ্যাক্টিভ না, বীজটা যে 100% জীবিত আছে এটা আমি কনফার্ম না। এটার কারণ অনেক সময় মিস করে, কনসেপ্ট হয় না। আবার অনেক সময় কি হয় যে টাইমিংয়ের ব্যাপার আছে, যার ফ্রিজিংয়ের ব্যাপার আছে, বিভিন্ন কারণগুলো মিস করার সম্ভাবনা অনেক সময় মানে 50-50 থেকে যায়। আর আমি যখন সরাসরি প্রজনন করাই, এটা আমার ইনশাল্লাহ 100 রেজাল্ট চলে আসে। আচ্ছা, সেক্ষেত্রে মানে যেমন এটা হয় না যে ইনব্রিডিং হওয়ার একটা সম্ভাবনা থাকে না, যে আপনার খামারের যদি? হ্যাঁ, আপনি সুন্দর একটা কথা বলছেন যে মাকে আসলে ছেলেকে দিয়ে ওটা ইনব্রিড হয়ে যাবে। হ্যাঁ, এটা অবশ্যই খেয়াল করি। হ্যাঁ, এটা অবশ্য আমি যে শার্টটা রাখলাম যে এই গাভী আমার নাম লেখা থাকে, প্রতিটা গাভীর নাম লেখা থাকে, কার বাচ্চা কাকে দিয়ে প্রজনন করা, এটা আমার ওইভাবে সিরিয়াল করা থাকে। ইনব্রিডিং হওয়ার এই জন্য সম্ভাবনা থাকে। আচ্ছা, ফ্যাটেনিং ইন্ডাস্ট্রি ইদানিং খুব পরিচিত হচ্ছে। আপনি কি ডেয়ারিতে থাকবেন নাকি ফ্যাটেনিং এর দিকে একটা ফ্যাটেনিং সেকশন করার সুযোগ আপনার ইচ্ছা আছে? ভবিষ্যতে পরিকল্পনা ফ্যাটেনিং আমি বাইরে থেকে কোনো গরু কালেকশন করব না, এই ষাঁড় বাচ্চাগুলো দিয়ে আমি আলাদা একটা ফ্যাটেনিং একটা শেড করব, যেটা আমি আলাদা কোনো গাভী বা গরু ক্রয় করব না। কোনটা বেশি দরকার? মানে যদি কেউ ফ্যাটেনিং খামার করে সেটা ভালো, নাকি মানে দুধের খামার করে কোনটা? আপনি যদি বলেন তাহলে আমি শুরুতে আমি যেটা পরামর্শ করবো, যে আমি যেটা থেকে আমি লাভবান এবং যেটা থেকে আমি মনে করি যে মিল্কিংটাই আমি মনে করি সবচেয়ে বেটার হবে। কারণ মিল্কিংটা হয় কি, আমার দিন শেষে কোনো টেনশন থাকে না, কোনো পেইন থাকে না। এটা মূল কারণ হলো যে আমি দুধটা বিক্রি করে গাভীর খাওয়া খরচ, আমার স্টাফ বেতন, আমার কারেন্ট বিল ইত্যাদি সব পেমেন্ট করতে পারি। নতুনরা আসতে পারে আপনার কাছে, তাদেরকে কিভাবে সহযোগিতা করেন? আমি নতুনদেরকে অবশ্যই আহ্বান জানাবো। নতুন উদ্যোক্তার জন্য আমি যেটা সহযোগিতা করব, তাদেরকে আমি যেটা প্রথম পরামর্শ, তুমি একটু ঘাস লাগার জন্য অবশ্যই জায়গা থাকে, তাকে আমি বলবো যে ছোট্ট করে একটা শেড করবে। তার সামর্থ্য অনুযায়ী সে 2টা দিয়েও শুরু করতে পারে, 4টা দিয়েও শুরু করতে পারে, 1টা দিয়েও শুরু করতে পারে। আমি মনে হয় একটা গাভী লালন পালন করেও সে ডেলি 1000 টাকা বের করে আনতে পারবে, শুধু একটা থেকে? একটাতেই। কেন পারবে? সেটা হলো যে একটা গাভী যে ভালো মানের গাভী হয়, তার 20 লিটার দুধ দিবে, 20 লিটার দুধ 10 লিটার দুধ গাভী খাবে এবং তার লালন পালন পরিচর্যা খরচ হবে 10 লিটার তার থাকবে। এই 10 লিটার দুধ যদি আমি নর্মালি 60 টাকাও বিক্রি করি, 600 টাকা, 600 টাকা মানে দৈনিক ইনকাম, এটা সে নিজে পাইলো। এবং বছর শেষে যে বাচ্চাটা আসলে, সে বাচ্চাটা সে সর্বনিম্ন 70 থেকে 80 হাজার টাকা বিক্রি। এটা বোনাস। এটা তখন প্রতি বছরই 70-80 টাকা সারপ্লাস থাকতেছে। সারপ্লাস থাকতেছে, সে কেন আসবে না? আমি বেকারদেরকে অবশ্যই আহ্বান জানাবো, তারা যেন শিক্ষিত বেকারদেরকে বলবো। আমি আরো একটা কথা বলবো, আপনার চ্যানেলের মাধ্যমে আপনাদের দর্শকরা দেখতেছে, সবার উদ্দেশ্যে আমি বলবো যে আসলে আমাদের এই সেক্টরে শিক্ষিতর অনেক অভাব। তা আমি তাদের উদ্দেশ্যে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো যে না, এটাও একটা আমি বলবো যে শিল্প, অনেক বড় শিল্প। এটাতে আমি শুধু লাভবান না, আমার পরিবার শুধু লাভবান না, আমার এলাকা, আমি দেশ লাভবান হবে। আচ্ছা, আমরা মায়ের কথা দিয়ে শুরু করছিলাম, আমার মায়ের কথা ফিরে আসি। উনি কি বেঁচে আছেন? আমার মা মারা গেছেন।
আচ্ছা, হ্যাঁ, আমার মা মারা গেছে, কিন্তু তার স্বপ্নটাকে আপনি এত দুনিয়া আমি লালন করতেছি এবং তার স্বপ্নকে আমি আজকে অনেক আমার মার মনে পড়ে তো মায়ের কথা। মায়ের কথা মনে পড়ে, মার কথা পরামর্শে আজকে আমার এটা শুরু। খামার এটা এটুকু না থাকলে হয়তো আপনার সম্ভব ছিল না। সম্ভব ছিল না। আচ্ছা, ভবিষ্যতের একটু কথা বলি, সেটা হচ্ছে যে এখন হচ্ছে অত্যাধুনিক খামার করা হচ্ছে, এখন খামারে টেকনোলজির ব্যবহার করা হচ্ছে, খামারগুলোকে পরিচ্ছন্ন রাখা, আরো সুন্দর করা, এইরকম কি প্ল্যান আছে আপনি, মানে সেরকম মানে আধুনিক একটা খামার হ্যাঁ, হবে? হ্যাঁ, আমি আধুনিক খামারের পরিকল্পনা আমার মাথায় আছে। আমার চা বাগান আছে, ইতিমধ্যে আপনার সাথে আলোচনা করছি। আমার চা বাগানের পাশে অনেকটা জায়গা আছে। আর আমার পরিকল্পনা হলো যে ঠিক এইভাবে গাভীকে 24 ঘন্টা আমি গলায় দড়ি দিয়ে এইভাবে আমি লালন পালন করবো না, ওদের ছেড়ে দিবেন? ওদেরকে ওপেন রাখবো, যেটা আমাদের দেশের বাইরে যেটা করা হয়। আমি ওরা সারাদিন ঘোরাফেরা করে, চারপাশে আমার কাঁটাতারে বেড়া থাকবে, ঘাস লাগানো থাকবে, সবুজ ঘাস থাকবে, যখন খুশি খাবে। যখন খুশি খাবে, ঘুরবে, বেড়াবে। দুধ দহনের টাইমে শুধু আসবে, সেটা আসবে, দুধ দহন করে নিব, খাবার দিব, দানাদার অল্প একটু দিব, খাবে। তাতে আমার কি হবে, বাংলাদেশে আপনি এটা ইতিমধ্যে জেনে গেছেন, আমাদের বাংলাদেশে খাদ্যের একটা সিন্ডিকেট আছে, গো খাদ্যের। আমি মনে করি এইভাবে গাভী লালন পালন করলে গো খাদ্যের সিন্ডিকেটটা থেকেও আমি রেহাই পাবো। এটাও থাকবে না, কারণ যখন আমি টোটালি গোখাদ্য দানাদারের উপর নির্ভরশীল হবো, তখনই কিন্তু আমি অর্থনৈতিকভাবে মানে আপনার সবুজ খাদ্যে যাইতে আমি সবুজ খাদ্যে যাব। আমি প্রচুর পরিমাণে আমার ঘাস খেতে থাকবে, প্রচুর পরিমাণে ঘাস থাকবে, সেখানে ঘুরেই বেড়ায়। খাওয়া যদি একটু কমও হয় তবু সে ভালো থাকবে। সে আচ্ছা, বাংলাদেশে এরকম একটা খামার আছে, অল্টন একটা খামার করেছে, আপনি জানেন কিনা যে অল্টনের একটা খামার আছে, গরুগুলো ঘুরে বেড়ায় ওখানে। ঘুরে বেড়ায়। আসলে এটাই উত্তম একটা আসলে লালন পালন, গরু লালন পালনের। কিন্তু আমাদের তো জায়গা কম, সবাই তো চাইলে পারবে না। পারি না আমরা। তো আমি বলবো, আপনার চ্যানেলের মাধ্যমে আমি আরো করব, যে অনুরোধ করব গভর্নমেন্ট যেন এই বিষয়ে আরেকটু মনোযোগী হয়, আমাদের খামারের দিক চিন্তা করে। যে অনেক গভর্নমেন্টের খাস জমি আছে, সেগুলো যদি আমাদেরকে খামারিদেরকে দিয়ে দেয়, আমরা হয়তো এগুলোতে ঘাস চাষ করতে পারবো। ঘাস চাষ করলে হয়তো আমার হয়তো গরু লালন পালনের জন্য শেডের জায়গা আছে, বাট আমার ঘাসের জায়গা নাই। অথবা ভর্তুকি দেওয়া খাবারের ক্ষেত্রে, ভর্তুকি, খাবারে ভর্তুকি, যেটা ইতিমধ্যে আমরা অনেকবার কথা বলছি, খামারিরা দাবি জানায় আসছি। ইলেকট্রিসিটি বিলের বিষয়টা, যেটা আমাদের জন্য একটু আলাদা একটা রেয়াত দেওয়া হয় বা রেট করানো হয়, সাবসিডি দেওয়া হয়, বা সরকারি জমি, খাস জমিগুলো দিলে আমরা যেন ঘাসটা করতে পারি। এক্ষেত্রে যেন গো খাদ্যতে যেন একটু ভর্তুকি দেওয়া হয়। যেমন মানুষের টিসিবির মাধ্যমে 200 টাকার সয়াবিন 100 টাকা দেওয়া হচ্ছে, আমাদের জন্য এই 60 টাকা 1 কেজি দানাদার কিনতে হয়, সেটা একটা প্রাণীকেই খাওয়াবে। আমি তো প্রাণীকেই খাওয়াবো, আর সেটা তো আমার দেশের উন্নতির ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখতেছে। আচ্ছা, এক্ষেত্রে আবার অনেক হয় যে মানে প্রাণী সম্পদের অনেকে আছে যে পটকা টাইপের আর কি খামারি, তাদেরকে আবার তারা তো বেশিরভাগ সুবিধাটা নিয়ে যায়। এটা তো আবার তদন্ত করে দেখতে হবে যে আপনি প্রকৃত খামারি কিনা। প্রকৃত খামারি অবশ্যই। এই জন্য গভর্নমেন্ট এর আগেও আমাদের একটা অ্যাসোসিয়েশনে করেছে, অ্যাসোসিয়েশনের মাধ্যমে পরামর্শক্রমে যদি কাজ করাগুলো হয়, তাহলে হয়তো ওই জিনিসগুলো আর হবে না। যে অ্যাসোসিয়েশনের নজরদারি রাখলো, গভর্নমেন্টের প্রাণী সম্পদ নজরদারি রাখলো, যে প্রকৃত খামারি সুযোগ সুবিধা পাচ্ছে কিনা, খামারিদেরকে দিতে হবে, খামারিদেরকেই দিতে হবে। খামারিরা যেন। আমি আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, এবং আমি চাবো যে আপনার স্বপ্নটা বাস্তবায়ন হোক। শুধু আপনার স্বপ্ন না, আপনার স্বপ্নের মাধ্যমে যেন অন্য লোকও যেন 2-1 কর্মসংস্থান পায়। আমি আবারও বলবো যে শিক্ষিত বেকারদের অনেক অভাব এই সেক্টরে। শিক্ষিত আসলে আরো এই সেক্টরটা আরো গেইন করবে, আরো ডেভেলপ করবে, আরো ভালো কিছু করতে পারবে। ভালো থাকবেন আপনি। দর্শক, আমরা কথা বললাম আলমগীর হোসেন, যিনি পঞ্চগড় সদরের প্রত্যন্ত গ্রামে এরকম একটা সুন্দর খামার গড়ে তুলেছেন। এই খামারটি, এটা তার মায়ের স্বপ্ন থেকে গড়ে তোলা, সেই খামার বড় হয়েছে দিন দিন, কিন্তু তিনি এটা ছাড়তে চান না। তিনি এটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চান, এবং তিনি সবার প্রতি বলছেন যদি শিক্ষিতরা এগিয়ে আসে এবং সবাই যদি ছোট আকারেও শুরু করে, তাহলে বাংলাদেশে তার মতো একজন মানুষ যেহেতু পেরেছেন, তার কথা হলো যে বাংলাদেশে বেকার থাকবে না। একটি গরু দিয়ে শুরু করুন, আপনি নিশ্চয়ই একদিন সফল হবেন। এটি নিজের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান আলমগীর ভাই এবং তার মতো যারা খামারি আছেন, যারা স্বপ্ন দেখেন, তাদের প্রতি শুভকামনা জানিয়ে এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো কৃষির গল্প নিয়ে, অন্য কোনো জায়গা থেকে। সৌজন্যে আকিজ ফিট।